আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আসাদুজ্জামান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, বামনদী নিশিপুর স্টুডেন্ট কলেজ, গাংনী মেহেরপুর থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা। আজকে আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে হুন্ডের নীতি। বন্ধুরা, এর আগে আমরা পড়েছিলাম ইলেকট্রন বিন্যাস পড়তে গিয়ে আহ্বায়ক নীতি। নিশ্চয়ই তোমাদের মনে আছে, এবং সেখানে আমরা তিনটি নীতির কথা উল্লেখ করেছিলাম, যে আহ্বায়ক নীতি, হুন্ডের নীতি আর পাউলির বর্জন নীতি। তো আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে হুন্ডের নীতি। প্রথমে আমরা আসি যে হুন্ডের নীতিতে হুন্ড কি বলেছেন। হুন্ডের নীতিটি হলো এরকম যে সমশক্তি সম্পন্ন বা একই শক্তি সম্পন্ন অরবিটাল, এই ধরনের অরবিটালে সমশক্তি সম্পন্ন বা একই শক্তি সম্পন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করবে, তখন ইলেকট্রন সমূহ এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম বা বেজোড় অবস্থায় থাকতে পারে, এবং ওই সব অযুগ্ম বা বেজোড় ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী হবে। আমি আবারও বলি বন্ধুরা, খেয়াল করো যে একই শক্তি সম্পন্ন বা সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে বা এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে, এবং এইসব অযুগ্ম বা বিজোড় ইলেকট্রনের স্পিন একইমুখী হবে। এই হলো মোটামুটি আমাদের হুন্ডের নিয়ম। এখন হুন্ডের নিয়ম ব্যাখ্যা করতে গিয়েই প্রথমেই আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি কোয়ান্টাম সংখ্যা পড়তে গিয়ে আমরা চারটি উপস্তর বা চারটি অরবিটাল পেয়েছিলাম, এস, পি, ডি এবং এফ। তো সেই এস উপস্তর আমরা এটাও পড়েছিলাম সেখানে যে এই এস উপস্তরে একটি মাত্র অরবিটাল থাকে, এবং পি উপস্তরে ৩টি অরবিটাল থাকে, ডি উপস্তরে ৫টি অরবিটাল থাকে, এবং এফ উপস্তরে ৭টি অরবিটাল থাকে। যাই হোক, যেহেতু এই এস উপস্তরে একটি মাত্র অরবিটাল থাকে, সেহেতু এস অরবিটালের জন্য এই হুন্ডের নিয়ম প্রযোজ্য হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এর একটি অরবিটাল। অতএব এখানে ইলেকট্রন অযুগ্ম থাকার কোনো সুযোগ নেই, বা অরবিটাল খালি থাকার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে আমরা জানবো কি, যে আরো যে ৩টি উপস্তর বা অরবিটাল রয়েছে, যেমন পি, ডি এবং এফ। সেখানে আমরা কি জানি যে পি অরবিটাল আমরা পাই ৩টা, ডি অরবিটাল পাই ৫টা, এবং এফ অরবিটাল পাই ৭টা। এদেরকেই বলছি আমরা একই শক্তি সম্পন্ন বা সমশক্তি সম্পন্ন। অর্থাৎ এই যে ৩টি পি অরবিটাল, এরা একই শক্তি সম্পন্ন। এই যে ৫টি ডি অরবিটাল, এরা একই শক্তি সম্পন্ন বা সমশক্তি সম্পন্ন। এই যে ৭টি এফ অরবিটাল, এরা
একই শক্তি সম্পন্ন বা সমশক্তি সম্পন্ন। আর এজন্য আমরা বলছি যে এই তিনটি অরবিটাল পি, ডি এবং এফ অরবিটালের ক্ষেত্রে এই হুন্ডের নিয়মটি প্রযোজ্য। এখন আমরা আসব কয়েকটি উদাহরণের মাধ্যমে এই হুন্ডের নিয়মটি বোঝার চেষ্টা করব। যেমন ধরো দেখো যে আমরা এখানে ইলেকট্রন যে একটা একটা করে খালি অরবিটালে প্রবেশ করে এটা দেখার জন্য মোটামুটি আমরা 6টা মৌলের 6টা পরমাণুর ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়মে দেখলেই আমরা বুঝতে পারবো। আমি প্রথমেই বলি, যেমন ধরো বোরন, দেখো বোরন 5 ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1s2 2s2 2p1। এটা যদি আমরা হুন্ডের নিয়মে ভাঙি তাহলে হয় 1s2 2s2, দেখো পি অরবিটাল তিনটি কি 2px 2py 2pz, তাহলে 2px 2py 2pz। দেখো এখানে এই 2px এ যেহেতু এখানে 2p অরবিটালে একটি ইলেকট্রন, 2px এ এই একটা ইলেকট্রন যাবে আর বাকি 2py কোনো ইলেকট্রন থাকবে না, মানে ফাঁকা থাকবে। আচ্ছা, এটিকে যদি আমরা ইলেকট্রন বক্স পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমরা এভাবে লিখি বা দেখাতে পারি। দেখো এটাকে বলে ইলেকট্রন বক্স পদ্ধতি। যেমন এটা একটা বক্স, অর্থাৎ এটা হলো 1s অরবিটাল। এখানে দেখো দুটি ইলেকট্রন আছে, যেহেতু দুটি ইলেকট্রন আছে প্রতিটা অরবিটালই দুইটি ইলেকট্রন ধারণ করতে পারে এবং তাদের স্পিন বিপরীতমুখী হয়, এটা আমরা আগেই শিখে এসেছি। তাহলে এখানে প্রথম ইলেকট্রনের স্পিন যদি ঘড়িকাঁটার দিকে দিকে হয় অর্থাৎ উপরের দিকে হয়, দ্বিতীয় ইলেকট্রনের স্পিন হবে নিচের দিকে বা ঘড়িকাঁটার বিপরীত দিকে। ঠিক একইভাবে 2s অরবিটালের ক্ষেত্রেও একই রকম, বিপরীত স্পিনমুখী দুটা ইলেকট্রন, এটা হলো 2s অরবিটাল। আর 2p অরবিটালে আমরা বলছি কি তিনটা বক্সে ভাগ হবে। দেখো এখানে হচ্ছে হুন্ডের নিয়ম প্রযোজ্য, যে তাহলে এই যে একটা ইলেকট্রন সে একমুখী স্পিনে এই অরবিটালে অবস্থান করবে, 2px অরবিটালে অবস্থান করবে। এটা কিন্তু টোটালি 2p অরবিটাল। আচ্ছা আমরা একে একে দেখবো। তাহলে বোরন 5, তারপরে কি 6 হচ্ছে কি বললো কার্বন, কার্বন 6। জাস্ট আমরা একই রকম খালি একটা করে ইলেকট্রন বাড়বে এবং কিভাবে ঢুকবে সেটা দেখার চেষ্টা করবো আমরা। 1s2 2s2 2p2, হুন্ডের নিয়মে ভাঙলে কি হবে 1s2 2s2 2p, তাহলে পি অরবিটাল তিনটা ভাগে বিভক্ত হবে 2px1, দেখো 2py1 2pz1। ইলেকট্রন বক্স পয়ে দেখলে একই রকম, এখানে বিপরীত স্পিনযুক্ত দুটি ইলেকট্রন, বিপরীত স্পিনযুক্ত দুটি ইলেকট্রন, তিনটি অরবিটাল, 2px অরবিটালে হচ্ছে একটি ইলেকট্রন, 2py অরবিটালে একটি ইলেকট্রন, এখানে ফাঁকা 2pz এ, সরি 2p2। আচ্ছা এটা হলো 1s অরবিটাল, এটা হলো 2s অরবিটাল, এটা হলো 2p অরবিটাল। দেখো এখানেই হুন্ডের নিয়ম, যে দেখো যে 2px1 2py1 এই দুটো ইলেকট্রন একই এই যে তোমার অযুগ্ম অবস্থায় থাকার চেষ্টা করছে যতক্ষণ তার সুযোগ রয়েছে বা যতক্ষণ সে পারবে, সে সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকার চেষ্টা করবে। এটাই হুন্ডের নিয়ম, যে এবং তাদের স্পিন একইমুখী হবে। যতক্ষণ সে অযুগ্ম থাকবে বা বেজোড় থাকবে ততক্ষণ তাদের স্পিন একইমুখী হবে। তাহলে দেখো এই ইলেকট্রন ইলেকট্রন স্পিন একইমুখী। ঠিক একইভাবে আমরা যদি তার পরবর্তী মৌল কি নাইট্রোজেন 7, নাইট্রোজেন 7 কি হবে
1s2 2s2 2p3 হুন্ডের নিয়মে 1s2 2s2 2px1 বন্ধু লক্ষ্য করো 2py1 2pz1 এটা কিন্তু এমন হতে পারতো যে এই z1 ইলেকট্রনটা এই 2py1 এ আসতে পারতো যে 2py2 কিংবা 2px2 না ওখানে হুন্ডের নিয়মের প্রযোজ্যতা যে না যতক্ষণ সে সুযোগ থাকবে সে অযুগ্ম থাকার চেষ্টা করবে এবং একই স্পিনে থাকবে দুইটা কথা যে যতক্ষণ ফাঁকা অরবিটালে ইলেকট্রনগুলা তোমার অযুগ্মভাবে প্রবেশ করবে এবং একই স্পিনে একমুখী স্পিনে আচ্ছা এটা বক্স পদ্ধতিতে দেখলে বিপরীত স্পিনযুক্ত দুইটা ইলেকট্রন এটা হলো 1s এটা 2s বিপরীত স্পিন দুইটা ইলেকট্রন এটা 2p এই যে তিনটা অযুগ্ম ইলেকট্রনের স্পিন হবে একই মুখী এটাই হচ্ছে হুন্ডার নিয়ম আচ্ছা তারপরে অক্সিজেন 8 দেখলে আমরা কি পাবো অক্সিজেন 8 1s2 2s2 2p4 হুন্ডের নিয়মে 1s2 2s2 দেখো এখন দেখো 2px সরি 2py 2pz চারটা ইলেকট্রন আছে এখন তাকে এখানে তাকে যুগ্ম হইতেই হবে কিন্তু সে সর্বোচ্চ অযুগ্ম থাকার চেষ্টা করবে এটাই হুন্ডার নিয়ম আচ্ছা বক্স পয়েন্টে দেখলে এটা হলো 1s বিপরীতমুখী দুটো ইলেকট্রন 2s বিপরীতমুখী দুটো ইলেকট্রন 2p তাহলে দেখো তাহলে এই যখন যখন দুটো ইলেকট্রন হবে একটা অরবিটালে সর্বোচ্চ দুটো ইলেকট্রন যেতে পারে এবং তখন যে নতুন ইলেকট্রন আসবে মানে আগেরটা দেখো আগেরটাই ছিল হলো তোমার উপরমুখী স্পিনে সেটা সেইভাবে থাকবে এবং নতুন যে ইলেকট্রনটা ঢুকবে শেষ ইলেকট্রনটা সেটা এখানে ঢুকবে বিপরীত স্পিনে আর 2pyn এর তো অযুগ্ম ইলেকট্রন তো একই স্পিনে থাকবে এটা হলো 2s এটা হলো 2p অক্সিজেন ফ্লোরিন 9 1s2 2s2 2p5 1s2 2s2 2px2 2py2 2pz1 পাঁচটা ইলেকট্রন তারপর বক্স পরে দেখলে কি হবে বিপরীতমুখী দুইটা এটা 1s বিপরীতমুখী দুইটা 2s দেখো পি অরবিটাল তিনটি পি অরবিটালে কিভাবে বিন্যস্ত হবে পাঁচটা ইলেকট্রন তাহলে ওই যে হুন্ডের নিয়ম অনুযায়ী প্রথমে তো একই স্পিনমুখী তিনটা ইলেকট্রন গেছে এটা কার মতো নাইট্রোজেন 7 হ্যাঁ আচ্ছা 7 অষ্টম ইলেকট্রনটা যাবে হলো এখানে বিপরীত স্পিন আর নবম ইলেকট্রন যাবে এখানে বিপরীত স্পিন বোঝা যাচ্ছে বন্ধুরা এই হলো হুন্ডার নিয়ম আচ্ছা তাহলে এটা হলো 2p অরবিটাল আমরা আরেকটা মূল দেখব কি নিয়ন 10 তাহলে আমাদের মোটামুটি আমরা বুঝতে পারবো যে হুন্ডার নিয়মটা কি 1s2 2s2 2p6 দেখো পি অরবিটাল পূর্ণ হয়ে গেছে তো এখন আর কিছুই করার নাই তাহলে 1s2 2s2 আমাকে 2px কেও জোরবদ্ধ করতে হবে 2py ও জোরবদ্ধ করতে হবে 2pz
জেডেও জোড়বদ্ধ করতে হবে। আর বক্স পরে দেখলে আমরা কি দেখতে পাবো যে 1s এ বিপরীতমুখী দুটো ইলেকট্রন, 2s এ বিপরীতমুখী দুটো ইলেকট্রন। আচ্ছা, পি অরবিটাল তিনটায় কি হবে? 2px 2py 2pz, একটা দুইটা তিনটা, এটা 2p অরবিটাল, এটা 1s, এটা 2s। তাহলে তাহলে কি হবে? হুন্ডের নিয়মে যখন তিনটা ছিল তখন তো এরা তিনটা একই স্পিনে তিনটা অরবিটে যাচ্ছিল, কিন্তু এখানে 6টা, তার মানে বাকি তিনটা, মানে তোমার অষ্টম, নবম এবং দশম, অষ্টম ইলেকট্রনটা এখানে জোড়বদ্ধ হয়ে বিপরীত স্পিনে জোড়বদ্ধ হবে এবং অরবিটাল পূর্ণ করবে। নবম ইলেকট্রনটা 2py এ বিপরীত স্পিনে জোড়বদ্ধ হবে এবং অরবিটাল পূর্ণ করবে, এবং দশম ইলেকট্রনটি এখানে বিপরীত স্পিনে জোড়বদ্ধ হবে এবং অরবিটাল পূরণ করবে। এই হলো তোমার হুন্ডের নিয়ম, যে যতক্ষণ সে পারবে বেজোড় থাকার চেষ্টা করবে, তারপর ইলেকট্রন সংখ্যা বাড়লে নতুন ইলেকট্রন একটা একটা করে খালি অরবিটালগুলোতে ঢুকে থাকবে। ঠিক আছে? এটাই আমরা এভাবে, দেখো, এভাবে বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত এই সমশক্তি সম্পন্ন, এখন সমশক্তি বলতে কিন্তু আমরা পি অরবিটাল দিয়ে, আমরা পি অরবিটাল সমন্বিত উদাহরণগুলা দেখার চেষ্টা করেছি। এখানে কিন্তু ডি অরবিটাল আসতে পারে, এফ অরবিটাল আসতে পারে, তখন ডি অরবিটাল হবে 5টা, এফ অরবিটাল হবে 7টা, একই ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, তো যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন এই যে একাধিক অরবিটাল, মানে 3টা, 5টা অথবা 7টা একাধিক অরবিটাল খালি অবস্থায়, যেভাবে খালি অবস্থায় থাকে, ততক্ষণ নবাগত ইলেকট্রন একটি একটি করে, যেমন এই যে এভাবে একটি একটি করে প্রথমে, হ্যাঁ, ওই খালি অরবিটালে, হ্যাঁ, ওই খালি অরবিটালে একমুখী স্পিন, হ্যাঁ, এই যে একইমুখী স্পিন, হ্যাঁ, একইমুখী স্পিন, একমুখী স্পিনে প্রবেশ করবে। এইভাবে সমশক্তি সম্পন্ন প্রতিটি এরকম খালি অরবিটাল, হ্যাঁ, এই যেমন তিনটা অরবিটাল, তো এরকম খালি অরবিটাল, ধরো আমি যদি 4 নম্বরে 4 নম্বর মোটা দিতাম, তাহলে কিন্তু আমার 3টাই ফাঁকা থাকতো। তো সেক্ষেত্রে বলা যায় যাও, তখন এই 3টাই খালি খালি থাকতো। হ্যাঁ, যে 4 নম্বর কার্বন, 4 নম্বর মূলটা, তখন হয়তো কি 1s2 2s2, হ্যাঁ, সেই বিন্যাসে কিন্তু আমার টুপিটা পুরোটাই খালি। তো যাই হোক, এভাবে খালি অরবিটাল গুলা একটি একটি করে ইলেকট্রন ঢুকবে, নবাগত ইলেকট্রন একটি একটি করে ঢুকবে এবং তাদের স্পিন একইমুখী। দেখো, হ্যাঁ, একইমুখী। বোরনে, কার্বনে, নাইট্রোজেন, খেয়াল করার মতো। তো এইভাবে সমশক্তি সম্পন্ন প্রতিটি খালি অরবিটাল একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পরে, হ্যাঁ, একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পরে ওই সব একক ইলেকট্রন বিশিষ্ট, হ্যাঁ, এরকম একক ইলেকট্রন বিশিষ্ট অরবিটালগুলোর মধ্যে যদি আরো নবাগত ইলেকট্রন আসে বা প্রবেশ করে, তখন তারা কি হবে? বিপরীত ঘূর্ণনযুক্ত স্পিনে, হ্যাঁ, বিপরীত ঘূর্ণনযুক্ত মুখী হয়ে একটু একটু করে প্রবেশ করবে। যেমন দেখো, এই যে, হ্যাঁ, এই যে এই ইলেকট্রনটা এখান থেকে দেখো, খেয়াল করো, এখানে যে দ্বিতীয় ইলেকট্রনটা বিপরীত স্পিনে প্রবেশ করছে, দেখো দেখো এটা কিন্তু খালি। আবার দেখো এখানে দ্বিতীয় ইলেকট্রনটা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করছে। আবার দেখো এখানে এটা কিন্তু একটা ইলেকট্রন মানে বিজোড় অবস্থায় আছে, কিন্তু এখানে দ্বিতীয় ইলেকট্রনটা এই অরবিটালে বিপরীত স্পিনে প্রবেশ করছে। এই হলো ব্যাপারটা। হ্যাঁ, তো এভাবে তোমরা ডি অরবিটাল, এফ অরবিটাল নিয়েও
উদাহরণগুলো নিয়ে প্র্যাকটিস করবে, পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এই হলো মোটামুটি হুন্ডের নিয়ম। মানে হুন্ডের নিয়মটা তাহলে আমি আবার বলি যে একই শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনসমূহ এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে পারে এবং সেই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন হবে একইমুখী। যখন চতুর্থ মানে এই আরো ধরো এখন 3টে অরবিটাল হলে তোমার চতুর্থ ইলেকট্রন যখন আসবে তখন হবে হলো বিপরীত স্পিন। যখন পঞ্চম ইলেকট্রন আসবে তখন হবে হলো দ্বিতীয় অরবিটালে তোমার বিপরীত স্পিনমুখী হয়ে এভাবে। আর যদি ডি অরবিটাল হয় তাহলে ষষ্ঠ ইলেকট্রন আসবে হলো তোমার বিপরীত স্পিনমুখী হয়ে। 5টা ইলেকট্রনই থাকবে, একটি একটি করে ঢুকবে হলো একই স্পিনমুখী হয়ে। আচ্ছা, এই হলো মোটামুটি হুন্ডার নীতি। এখান থেকে তোমাদের একটি প্রশ্ন হয়, সেটা নিয়ে আমি একটু সাহায্য করি। যেমন ধরো আমরা নাইট্রোজেনের বেলায় দেখি, কি দেখলাম? নাইট্রোজেন 7 এর ইলেকট্রন বিন্যাস কি দেখলাম? নর্মাল ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। আচ্ছা, আর হুন্ডার নিয়মে কি দেখলাম? যে 1s2 2s2 2px1 2py1 2pz1। আর ইলেকট্রন বক্স পয়েতে কি দেখলাম? 1s 2s একইমুখী 3টা ইলেকট্রন। এখন যদি তোমাকে বলা হয় এখানে যে এই নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস থেকে তুমি তৃতীয় ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো, অথবা নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে বা নাইট্রোজেন পরমাণুর বেলায় ইলেকট্রন বিন্যাসে তুমি কোয়ান্টাম সংখ্যা তৃতীয় ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো, একই কথা। তখন তুমি কিভাবে করবে? আচ্ছা, এখানে হলো এটা হলো 2s 2p। তাহলে সেটা যেহেতু তৃতীয় ইলেকট্রন এসে আমরা তখন লিখবো যে e3 ইলেকট্রনের জন্য। হ্যাঁ, তাহলে আমরা s অরবিটাল পাবো কি, সরি তোমার কি 4টি কোয়ান্টাম সংখ্যা n প্রধান কোয়ান্টাম সংখ্যা, l সহকারী কোয়ান্টাম সংখ্যা, s সরি m চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আর s স্পিন কোয়ান্টাম সংখ্যা n l m s। আচ্ছা, তো E3 এর জন্য, হ্যাঁ E3 এর জন্য এই 4টি কোয়ান্টাম সংখ্যার সেট যদি আমাকে তৈরি করতে বলা হয়, তাহলে খেয়াল করো E3 ইলেকট্রনটা কোথায়, কোনটা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসে 3 নম্বর ইলেকট্রন কোনটা? একটা, দুইটা, এইটা। হ্যাঁ, এটা হচ্ছে তৃতীয় ইলেকট্রন। তাহলে এটা কোন অরবিটালে আছে? 2s অরবিটালে, তাই না? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে n এর মান কত? 2। l এর মান তাহলে কি 2s অরবিটালের জন্য s পাই আমরা, তখন l এর মান 0। আমরা জানি যে s অরবিটাল যখন আমরা পাই তখন l এর মান 0, এবং p অরবিটাল পাই l এর মান যখন 1, d অরবিটাল পাই l এর মান যখন 2, এবং
এফ অরবিটাল পাই এল এর মান যখন 3, তাহলে 2s এর জন্য তাহলে এল এর মান যখন 0 তখন আমরা এস অরবিটাল পাই, তাহলে এখানে এল এর মান কি হবে 0। আর যখন আমরা জানি যখন এল এর মান 0 হয়, যখন এল এর মান 0 তখন এম ইজ ইকাল টু কি প্লাস মাইনাস এল মানে 0। এগুলো আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে শিখে এসেছি, একটু মনে করার চেষ্টা করবো বন্ধুরা। তাহলে এম এর মান এখানে 0, আর এস এর মান কি ঘড়ির দিকে হলে প্লাস হাফ, ঘড়ির বিপরীত দিকে হলে মাইনাস হাফ। তো যেহেতু এটা এখানে এই 2 ইলেকট্রন, এটা প্রথম ইলেকট্রন, তো এখানে আমরা প্লাস হাফই লিখব, তবে মাইনাস হাফ লিখলেও সমস্যা নেই। আচ্ছা, কিন্তু যদি আমি এটা মাইনাস হাফ লিখি, যদি আমাকে 4th ইলেকট্রন কিন্তু আমাকে প্লাস হাফ লিখতে হবে, ঠিক আছে? তাহলে হলো, তাহলে এটা কি আমরা যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে তৃতীয় ইলেকট্রনটির জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান আমরা পেলাম, বা কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করলাম। এখন যদি তোমাকে পঞ্চম ইলেকট্রনের জন্য বলে, তখন কি করবে? পঞ্চম ইলেকট্রন কোনটা দেখো, 1 2 3 4 এইটা 5 কোথায় আছে, কোন অরবিটালে আছে? 2p অরবিটালে। হ্যাঁ, আছে 2p অরবিটালে। তাহলে E5 কি হবে? তাহলে n এর মান 2ই হবে। আর l এর মান কি হবে? p এর জন্য 1 হবে। আচ্ছা, m এর মান কি হবে? l এর মান যখন 1, l এর মান যখন 1, তখন আমরা জানি m ইজ ইকাল টু প্লাস মাইনাস 1, শূন্য সহ প্লাস মাইনাস 1। তার মানে আমরা মাইনাস 1 0 প্লাস 1 এভাবেও লিখতে পারি, অথবা আমরা প্লাস 1 0 মাইনাস 1 এভাবেও লিখতে পারি। তবে গাণিতিকভাবে মাইনাস 1 0 প্লাস 1 লেখাটাই বেটার। তবে বই পুস্তকে তুমি প্লাস 1 0 মাইনাস 1ও পাবে, একভাবে লিখলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তাই যদি হয় তাহলে দেখো, তাহলে m এর মান কি হবে? তাহলে m এর মান এখানে মাইনাস 1, এটা 0, আর এটা হলো প্লাস 1। আচ্ছা, তাহলে আমাদের ইলেকট্রন এই পঞ্চম ইলেকট্রনের জন্য m এর মান কি হবে? মাইনাস 1। দেখো, যদি আমরা এখানে প্লাস 1 এটা 0 এখানে মাইনাস 1 দিতাম, তাহলে কিন্তু এটা প্লাস 1 হইতো, সেটাও ঠিক। আচ্ছা, আর কি হবে যে এস এর মান মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা, তো তুমি এখানে নর্মালি প্লাস হাফ দিতে পারো, দ্বিতীয় ইলেকট্রনটা যখন মাইনাস হাফ দিবে, কিন্তু যদি এখানে মাইনাস হাফ দাও তবু হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন তোমরা চাই যে সপ্তম ইলেকট্রনের জন্য, তখন কি হবে? সপ্তম ইলেকট্রন কোনটা দেখো, 1 2 3 4 5 6 7 সপ্তম ইলেকট্রন, অথবা যদি বলে যে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো, অথবা কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো, তখন সর্বশেষ ইলেকট্রনটি কি হবে? যে ওই কোনটা, এটা এবং সেটাকে বলবো না E7 দ্বারা যদি প্রকাশ করি, তাহলে কি হবে? E7। তখন n এর মান কি হবে? 2p অরবিটালে আছে, তাহলে n এর মান 2। আর 5 এর মতোই তাহলে p অরবিটালে, তাহলে p এর জন্য আমরা l এর মান পাই 1 1। আর দেখো, যদি আমরা মাইনাস 1 0 প্লাস 1 এভাবে লিখি, তাহলে এই সপ্তম ইলেকট্রনের জন্য দেখো m এর মান কি? প্লাস 1। কিন্তু যদি আমরা এখানে প্লাস 1 এখানে 0 এখানে মাইনাস 1 লিখি,
তাহলে কিন্তু এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। ঠিক আছে? তো যাই হোক, দুটাই রাইট। তোমরা নর্মালি করার চেষ্টা করবে, যেহেতু এটা প্রথম ইলেকট্রন, সেহেতু আমরা এসের ক্ষেত্রে প্লাস হাফই দিব, আর দ্বিতীয়টার জন্য আমরা মাইনাস হাফ দিব। আর আর এটা এম এর মানটা তুমি মাইনাস হাফ 0 প্লাস 1 অথবা প্লাস 1 0 মাইনাস 1, তুমি যে কোনো একভাবে লিখতে পারো, সমস্যা নেই। তবে তবে ম্যাথমেটিক্যালি আমরা মাইনাস 1টা আগে আসে, 0টা পরে আসে, প্লাস 1টা পরে আসে, তারপরে আসে। আচ্ছা, তাহলে এস এর মানটা তাহলে কি? একইভাবে আমি যেহেতু এটা প্রথম ইলেকট্রন, একটা ইলেকট্রন, তাহলে আমরা প্লাস হাফই লিখবো, কিন্তু মাইনাস হাফ লিখলেও আমার ভুল হবে না। তো এই হলো তোমার, এই ধরনের প্রশ্ন আসবে। তো বিভিন্ন পরমাণু দিয়ে তার বিভিন্ন ইলেকট্রনের নাম্বার বলে তোমার কোয়ান্টাম সংখ্যার মানগুলো নির্ণয় করতে বলবে, বা কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করতে বলবে। হ্যাঁ, অথবা সর্ববহিস্থ অরবিটালের অমুক অমুক ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো, অথবা সর্বশেষ ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো, ইত্যাদি। কিংবা অমুক অরবিটালের অত নাম্বার ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো, বা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে বই পুস্তক দেখে। আশা করি তোমরা যদি আমার কথাগুলো বুঝতে পারবে। তো বন্ধুরা, হুন্ডের নীতি নিয়ে মোটামুটি এই কথাবার্তা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। মেনলি কয়েকটা কথা, যে এস অরবিটাল তো একটাই, এখানে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। কিন্তু পি অরবিটাল 3টা, ডি অরবিটাল 5টা, এফ অরবিটাল 7টা, এই 3 ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য। এবং কারণ এখানে ওই একাধিক অরবিটাল থাকে, হ্যাঁ, এবং এদের শক্তি একই হয়। আর যেহেতু প্রথম কথাই হুন্ডের নিয়ম হচ্ছে যে একই শক্তি সম্পন্ন অরবিটালে, এজন্যই এস অরবিটালটা এখানে প্রযোজ্য হচ্ছে না। যাই হোক, তো তাহলে এই এস পি, ডি এবং এফ, এদের সমশক্তি সম্পন্ন 3টি, 5টি অথবা 7টি অরবিটালে যখন একে একে ইলেকট্রন এই খালি অরবিটালগুলোতে প্রবেশ করবে, তখন এমনভাবে প্রবেশ করবে যেন ওরা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে পারে। মানে অযুগ্ম থাকতে পারলে আর যুগ্ম হবে না, যখন পারবে না তখন যুগ্ম হবে। এবং মানে অযুগ্ম যখন অযুগ্ম অবস্থায় তারা থাকবে 3টি, 5টি বা 7টা, বা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এরকমই তো হবে। আচ্ছা, মানে 1 থেকে 7টা আর কি। পি এর জন্য 3টা, 1 থেকে 3টা, ডি এর জন্য 1 থেকে 5টা, আর এফ এর জন্য 1 থেকে 7টা। আচ্ছা, তো এই 7টি ইলেকট্রন সর্বোচ্চ অযুগ্ম থাকার চেষ্টা করবে, এবং তাদের স্পিন এই 3টি, 5টা, 7টা যাই বলো, বা 1টা, 2টা, হ্যাঁ, 4টা, 6টা যাই বলো, তাদের স্পিন হবে একইমুখী। যখনই যুগ্ম হবে বা যুগ্ম হতে বাধ্য হবে, যখন আর অযুগ্ম থাকতে পারবে না, তখন যুগ্ম হবে, তখনই সেই ইলেকট্রনটার স্পিন হবে বিপরীত। মানে যেভাবে অযুগ্ম অবস্থায় যে মুখটাই ছিল তার বিপরীত। ঠিক আছে? এই মোটামুটি হুন্ডের নিয়ম বা হুন্ডস প্রিন্সিপাল। তোমরা বাসাতে ভালো করে পড়বে। আজকের অনলাইন ক্লাস থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।